আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার। টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক আমরা বিষয় ঠিক করেছি ৩রা নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে মার্কিনিরা। এমনটাই বলেছেন আমাদের খুবই স্বনামধন্য একজন সা আ সাংবাদিক এবং আ কি বলবো ওয়ার্ল্ডের মধ্যে কয়েকজনের মধ্যে উনাকে একজন হিসেবে কাউন্ট করা যাবে। তিনি লিখেছেন এবং তিনি আমাদের সৌভাগ্যক্রমে আজকে উনি আমাদের সাথেই আছেন। চন্দন নন্দী সাংবাদিক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সাথে সেই সাথে উপস্থিত আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা গতকালকে থেকেই এই চন্দন নন্দীর এই রিপোর্টটি আমরা অনেকের হাতে পৌঁছেছে এবং অনেকে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। সেই মন্তব্যে না গিয়ে আমি শুরুতেই চন্দন নন্দী আপনার কাছে শুনতে চাই যে আপনার রিপোর্টটা যে ৩রা নভেম্বরের মধ্যে ওনাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে মার্কিনিরা এবং আফরিন আক্তার যিনি এসেছেন। তো আপনি আপনার রিপোর্টটি অনেকে পড়েছে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। বাট রিপোর্টটি সম্পর্কে আপনি মানে কিভাবে কনফার্ম হলেন সেটা এবং স্পেসিফিক ডেটটা আপনি লিখলেন। আপনার কাছে একটু শুনতে চাই এই বিষয়ে, আপনার রিপোর্টের বিষয়ে। সো থ্যাংক ইউ ফর ব্রিংিং মি অন টু দ্য শো। কিন্তু যেটা প্রথমে বলবো এই স্টোরিটার ব্যাপারে, এই স্টোরিটা আমি যখন পেলাম তারপর থেকে অনেকবার ভেরিফাই আর ক্রস ভেরিফাই করবার চেষ্টা করেছি। আর আমার সোর্সেসরাও আমাকে সেভাবেই বলেছিলেন যে এই দিকেই এগোচ্ছে ব্যাপারটা। And they did not back off. On the contrary, they hammered it in যে this is going to happen. তো তার বেসিসেই এই স্টোরিটা করা আর কি। কিন্তু এই জিনিসটাও আমি অ্যাডমিট করব যে I knew that this is a sensitive story. সেই জন্যে আমাকে ভেরিফাই ক্রস ভেরিফাই করে তারপরে লিখতে হলো। আমার লিখতেও সময় লেগেছে এটা, as you know that you have to choose your words very carefully. আর সঙ্গে আমি একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন বাংলাদেশে, মিস্টার শাহদিন মালিক, তাকেও আমি কনসাল্ট করেছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো তারপরে এই স্টোরিটা করলাম। I had a pretty sleepless night বলতে গেলে। কিন্তু সকালে যখন উঠলাম তখন দেখলাম যে as usual the reaction was on expected lines, যে কিছু লোক এটাকে নিয়ে চর্চা করবে, আবার কিছু লোক এটাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করবে, মন্দ কথাও বলবে। তো which is fine. তো তার পরবর্তীকালে একটা স্টোরি ঢাকা ডেডলাইনে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ করলো, and I would now leave it to you to shed some more light on the United News of Bangladesh's story. Now, when this report or this information, when you get it, you said that you cross-check so many source. So আমি কি জানতে পারি যে কোথায় আপনি কবে এই নিউজটি প্রথমে হাতে পেয়েছেন? কার কাছ থেকে পেয়েছেন আমি জানতে চাই না। কবে পেয়েছেন? তারপরে আপনি ক্রস চেক করা শুরু করেছেন। মানে আফরিন আক্তার আসার আগে না পরে এরকম আরকি বিষয়টি আমি জানতে চাচ্ছি। এবং আমি যতটুকু জানি যে আফরিন আক্তার একটা ফাইল ধরিয়ে দিয়েছে সরকারকে এবং সেই ফাইলের মধ্যে কি আছে, কিছু দিক নির্দেশনা অবশ্যই সরকারের জন্য আছে, সেগুলো আমরা জানি না। আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা এই ব্যাপারে? আমার কাছে নতুন তথ্য অ্যাড করার কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি এই স্টোরিটা অনেকদিন ধরে সেন্স করছিলাম, এই স্টোরিটা ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, তারপরে ফাইনালি যখন পেলাম সেটা গতকাল সকালে আর কি, when I had some of the facts with me. সেই ফ্যাক্টসের বেসিসে আমি অ্যাজ আই টোল্ড ইউ আর কি, আপনাকে বললাম একটু আগে যে সেগুলোকে ভেরিফাই করলাম, ক্রস ভেরিফাই করলাম। I went back to my sources, not once, not twice, but thrice. So only when I felt confident that yes,
this seems to have some degree of credibility. Only then did I proceed with writing the story. And আজকে সকালে ওই যে বলছিলাম, I referred to the United News of Bangladesh's story. Yes. ওরা হয়তো না, ওরা আমেরিকান দূতাবাসের যে স্পোকস পারসন আছেন ঢাকাতে, মিস্টার ব্রায়ান শিলার, ওনার থেকে ওনার রেসপন্স নিয়েছেন। আর রেসপন্স নেওয়াতে আমি যেটা দেখলাম, স্ক্রুটিনাইজ করে, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের রিপোর্টটা দেখে, কে স্ক্রুটিনাইজ করে, যে কোথাও তারা আমার স্টোরিটা ডিনাই করেনি, বরঞ্চ রিটারেট করেছেন যেই কথাগুলো আফরিন আক্তার বলেছিলেন ঢাকাতে। অনেক ধন্যবাদ দাদা। আমি প্রিয় দর্শক, আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে দাদা বাংলায় খুব মানে শুদ্ধ বাংলা খুব ওনার জন্য সমস্যা হয়, উনি ইংলিশে ইউজ টু, বাট আপনাদের জন্য উনি বাংলায় বলার মানে চেষ্টা করছেন এবং বলছেন। তো আপনারা এটা বুঝতে হবে। অনেক সময় যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, বাট উনি কিন্তু চেষ্টা করছেন যে বাংলায় কথা বলতে। ওনার জন্য যতই হার্ড হোক না কেন, সেটা শুধুমাত্র দর্শকদের জন্য। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আমি আপনার কাছে যদি এই স্টোরি সম্পর্কে আপনার কাছে শুনতে চাই, এবং এই স্টোরি নিয়ে আমাদের যেহেতু কোনো এখন পর্যন্ত কোনো এটা নিয়ে কোনো দ্বিমত আসেনি, স্ট্রংলি কোনো মানে কেউ এটা দ্বিমত করছে না এখনো। অনেকে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু স্ট্রংলি কোনো সেভাবে আসেনি সরকারের পক্ষ থেকেও, আমরা এখন পর্যন্ত কোনো কিছু শুনিনি। স্টোরি সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। যদিও পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, তো আমরা সেগুলোকে না শুনে আপনার কাছে শুনতে চাই আপনার সব মিলে আপনার বক্তব্য কি। এবং সরকারকে অনেক ধরনের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবগুলোকে সরকার অনেক সময় গ্রাহ্য করে না। তো এই ক্ষেত্রে কি হতে পারে? ধন্যবাদ। দেখুন, আমি এই আলোচনাটায় প্রবেশের আগে আমাদের সর্বজন শ্রদ্ধেয় চন্দন নন্দী মহোদয় সম্পর্কে, যেহেতু আমাদের এই শোতে প্রথমবারের মতো আমার জানা মতো এসছেন, কারণ আমি প্রতিদিনই আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, সেই কারণেই আমি একটু ওনার সম্পর্কে বলবো। উনি আপনারা অনেকেই হয়তো জানেন যে লম্বা সময় ঢাকায় কাটিয়েছেন। তার পিতা আমাদের ভারতীয় হাইকমিশনে এখানে কর্মরত ছিলেন, এবং আমার জানা মতো তিনি ধানমন্ডিতে বসবাস করতেন, এবং সেই কারণে ঢাকার অনেকের সঙ্গে তার পরিচয় আছে। এবং বাংলাদেশ ইজ, আই সে, অতিশয়োক্তি হবে না বললে, অলমোস্ট লাইক হিজ সেকেন্ড হোম ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের সকল ঘটনাবলী তিনি গভীর মনোযোগের সঙ্গে অনুধাবনের চেষ্টা করেন, এবং বিশেষ করে সাম্প্রতিক যে পলিটিক্যাল ইম্পাসে বা রাজনৈতিক অচল অবস্থা চলছে, একেবারে আওয়ারলি বেসিসে তিনি কিন্তু মনোযোগ দিয়ে বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করেন, এবং অ্যাকর্ডিংলি আপনার স্টোরি করছেন একটার পর একটা। কদিন আগে একটা স্টোরিতে তিনি আমাকেও কোট করেছেন, আপনার বিশেষ করে যে বাইপার্টিজান অবজারভেশন মিশনটা এসেছিল, প্রি ইলেকশন অবজারভেশন মিশন IRI এবং NDI যৌথ ভাবে ঢাকায়, সেই বিষয়ে তিনি আমাকে ইন্টারভিউ করেছিলেন, এবং এই বাইপার্টিজান মিশনের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে ইন্টারঅ্যাক্ট করবার, 1-to-1 এক্সক্লুসিভ আওয়ার লং মত বিনিময় করেছি ওয়েস্টিন হোটেলে। সেই অভিজ্ঞতাটা সম্পর্কে তিনি জানেন। এবং ইউএনবি যে কটা বেসরকারি নিউজ এজেন্সি আছে ঢাকায়, তার মধ্যে অন্যতম ক্রেডিবল একটা নিউজ এজেন্সি, এবং তারা ব্রায়ান শিলার মহোদয়কে কোট করেছেন, এবং বলবার যে ওনার যে স্টোরিটা সেটি সম্পর্কে ক্লারিফিকেশন চেয়েছেন, এবং তার ভিত্তিতে ব্রায়ান শিলার মহোদয় যে বিষয়টি জানান দিয়েছেন, মানে অন্তত বার্তা সংস্থার বরাতে যেটুকু আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে সরকার ওনার যে নর্থ ইস্ট যে প্ল্যাটফর্মটাতে তিনি তার প্রবন্ধটি প্রকাশ করেছেন সেটি ব্লক করেছে, সম্ভবত সেন্সিটিভিটির কারণেই। এবং ব্লক করা সত্ত্বেও
এটা আমার জানা মতে ইদানিং কালের যতগুলো স্টোরি আমাদের পলিটিক্যাল এম্পাসের সম্পর্কে প্রকাশিত হয়েছে তা সবচেয়ে বেশি ভাইরাল যেটাকে বলে ভাবে শেয়ার্ড হয়েছে, অবলোকিত হয়েছে এবং এটা এখনো চলছে, চলমান। এবং আমি যতটুকু শুনেছি আজকে যারা আপনার পলিটিক্যাল ডিভাইডের ফেঞ্চের এই পাশে থেকে তাদের দুর্গা পূজা পূর্ব যে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের যে এফর্টটা, সেখানে অনেকে নাকি এই অনুষ্ঠানটা লাইভ দেখবেন এরকম শুনেছি। তো ফলে এই এই আজকের যে শোটা এটাও সম্ভবত অনেকদিন মাইল ফলক হিসেবে ব্যবহৃত হবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহৃত হবে। সেই জন্য যা কিছু বলছি এবং আমরা যা কিছু বলবার চেষ্টা করছি সবই ইতিহাসের অংশে পরিণত হচ্ছে, এইটুকু আমি মনে করব। আর এর পাশাপাশি যেটা আমি বলবো সেটি হচ্ছে আপনার মানে যখনই দেখবেন যে সেন্সিটিভিটির এলিমেন্টটা অ্যামাউন্টটা অনেক বেশি পরিমাণ থাকে, তখনই এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে তা আপনার তার সম্প্রচার এবং বিপণনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরির প্রবণতা দেখা দেয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব। বিশেষ করে সেটি যদি উন্নয়নশীল দেশ হয় তাহলে আরো বেশি পরিমাণে সেটি হয়ে থাকে। এখন যেই ইঙ্গিতটা আপনার এ পর্যন্ত উজরা জিয়া থেকে শুরু করে ডোনাল্ড লু থেকে শুরু করে অ্যান্থনি ব্লিংকেন থেকে শুরু করে আমাদের আফরিন আকরাম থেকে শুরু করে সবাই বলবার চেষ্টা করছেন যে আপনার বিশেষ করে ব্রায়ান শিলারও তার বক্তব্যে যেটি বলেছেন যে মিডিয়া, মত প্রকাশের স্বাধীনতা, সিভিল সোসাইটির কর্মকাণ্ড সবগুলো বিষয় আপনার আনহিন্ডার্ড ভাবে তারা দেখতে চান বা কোন রকমের প্রতিবন্ধকতা বিহীন ভাবে তা অ্যাক্সেস সবাই পাচ্ছেন সে বিষয়টা দেখতে চান। এটা হচ্ছে আমেরিকান ডিজায়ার, নট অনলি আমেরিকান ডিজায়ার, ইন্টারন্যাশনাল কমিউনিটির ডিজায়ার। আমি বলবো ইউরোপ এর বাইরে নয়, ওয়েস্ট ইউরোপ, বিশেষ করে ইইউ। আর এখানে খেয়াল করে দেখেন আফরিন আক্তার ঢাকায় যে সংক্ষিপ্ত সফরে এসেছিলেন, তিনি আমাদের এস্টাবলিশমেন্টের অন্যতম প্রধান আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। আপনার ভাষ্য মোতাবেক আমরা দেখেছি এলসওয়্যার তাকে একটি ফাইল সম্ভবত নীল রঙের সেটি অর্পণ করেছেন এবং অনেকে মজা করে বলছেন তার মধ্যে লাল চিঠি আছে। আপনার ডিপ্লোম্যাটিক যে রেসপন্সিবল হয় ওয়াশিংটন ডিসি থেকে আমাদের মাননীয় রাষ্ট্রদূত ইমরান মহোদয় এর আগে 3 পৃষ্ঠার যেই ডেসপাচ পাঠিয়েছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো লাল রঙের ছিল, অন্তত আমরা তাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এখন যে ব্যাপারটি আপনার লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সদ্য তারা মুক্ত জামিনে অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র এবং তার সহযোগী নাসিরউদ্দিন এলান তারা জেলখানা থেকে বেরোলেন এবং আফরিন আক্তারের সঙ্গে মিট করতে সক্ষম হলেন। এটা ডেফিনেটলি সিনক্রোনাইজড, কোইন্সিডেন্স আমি বলবো না। এবং এই দুইজন ব্যক্তি সম্পর্কে 72টি আন্তর্জাতিক সংগঠন, পরবর্তীতে আরো 27টি সংগঠন এবং বিভিন্ন স্টেক হোল্ডার তারা কিন্তু তাদের মুক্তি দাবি করেছেন। না মুক্ত হলে এর কনসিকুয়েন্স কি হবে সেরকম ইঙ্গিত ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে যে রেজলিউশনটি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমাদের যে ট্রিটি অব্লিগেশন গুলো আছে, কভেনেন্ট গুলো অব্লিগেশন আছে, এমওইউর অব্লিগেশন আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, তা যেন আমরা ভুলে না যাই। এটা কিন্তু ভয়ঙ্কর একটি প্রপোজিশন, সেটা তাত্ত্বিক বলুন, ডাউন টু আর্ট সেন্সে বলুন, তার আপনার ইমপ্লিকেশন ফার রিচিং। এটা কিন্তু অনেকে আমরা বুঝতে হয়তো ভুল করছি অথবা লঘু ভাবে বিষয়টা চিন্তা করছি। আর আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলানের সঙ্গে কৌশলাদি বিনিময়ের যে ঘটনাটি, এইটাও পাবলিক ডোমেইনে কিন্তু এসছে ছবি সহ, মানে কারো যাতে অবিশ্বাস না হয় যে তাদের সঙ্গে আফরিন আক্তার দেখা করেছেন এই বিষয়টা নিয়ে। পাশাপাশি সেখানে কিন্তু আবার আমরা দেখেছি যে সাইড বাই সাইড আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের সঙ্গে
তার ছবি, তারপর সেই ছবিতে আবার আপনার দেখা যাচ্ছে মান্যবর রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়কে। সুতরাং এই যে আপনার দেখা সাক্ষাৎ, তারপর ব্রায়ানের যে বক্তব্য, ইউএনবির যেটি পিক করা, এবং চন্দন নন্দীর যে মানে তো আজকে কলম ধরতে হয় না, আপনার কিবোর্ডে হয়তো তিনি আঁকিবুকি করেছেন এবং তার চিন্তার ফসল সবকিছু একটা বড় ক্যানভাসে যদি নিয়ে আসেন, তাহলে আমি বলবো যে ঘটনাগুলো সিনক্রোনাইজড, যে যার মতো করে এক এক অবস্থানে হয়তো আছেন, বাট বড় ক্যানভাসে ফেললে পুরো চিত্রটা কিন্তু ফুটে উঠছে। আর অনেকেরই ভাষ্য মোতাবেক, যেমন আমাদের আবেদ খান মহোদয়, তাকে নিয়ে প্রচুর আলোচনা আছে। আমি জানি যে যারা অ্যাপারেন্টলি আপনার হয়তো দেখা যাবে বিরোধী কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন, তাদের অনেকের সঙ্গে আবার গুহ্য পুরুষদের যোগাযোগ আছে। তারা অনেক সময় বিভিন্ন বার্তা দেন, অ্যাকর্ডিংলি তারা সেইভাবে অ্যাক্ট করেন, নোয়িংলি আননোয়িংলি, এটা তারাই ভালো বলতে পারবেন কেন সেরকম ভাবে অ্যাক্ট করছেন। আপনার মনির হায়দার থেকে শুরু করে, মিশন সাহেব থেকে শুরু করে, আমাদের পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে, আমাদের শ্রদ্ধেয় সাবেক সহকর্মী তাজ হাসমি থেকে শুরু করে, কম বেশি একই ধারায় কিন্তু তারা রেসপন্ড করছেন, রিয়্যাক্ট করছেন। সেটা আমার কাছে খুব মজার মনে হচ্ছে। আবেদ খান মহোদয়কে আক্রমণ ছুড়ে দেয়া, কিংবা চন্দন নন্দীর ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা, অথবা নাজমুল হাসান কলিমুল্লাহকে ট্রল করা, এই সবই কিন্তু মনে হচ্ছে যে বিষয়টা নানান ভাবে আপনার দেখবার যে চেষ্টা, সেটা অবশ্যই করা উচিত। পাবলিক ডোমেইনে, প্লুরাল স্পেস এ যারা সক্রিয় থাকতে চান তাদের সবার জন্য এটা দরকার। কিন্তু সেই সঙ্গে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, মিশনের মধ্য দিয়ে আমি মনে করি, যেটি আমাদের সবার প্রত্যাশা, যে একটা ক্রিটিক্যাল সমাজ গড়ে উঠবে। ওয়ান ওয়ে কমিউনিকেশন এর যে চর্চাটা, সেটা ম্রিয়মান হবে, এবং সেই সঙ্গে এস্টাবলিশমেন্টের যে ব্লক করে দেওয়ার যে প্রবণতা, সেটা থেকে আমরা মুক্তি পাবো। ডিজিটাল এই যুগে স্মার্ট বাংলাদেশ যেখানটায় আমরা দেখতে চাই, স্মার্ট কিন্তু তাই নির্দেশ করে যে আপনি একমুখ না, নানামুখ ফ্লো অফ ইনফরমেশন আপনার সামনে থাকবে, এবং আপনি ঋদ্ধ সম্পন্ন হতে পারবেন শুধুমাত্র আপনার মনের এবং সব দরজা জানলাগুলো যদি খোলা থাকে। ধন্যবাদ। জি, আবিদ খানের বিষয়টা আমি আপনার কাছে আসছি, পরের বিষয়টা যে আবিদ খানের বিষয় নিয়ে উনি ১ সপ্তাহের মধ্যে বলেছেন যে বাণিজ্য নিষেধাজ্ঞা আসছে। কিন্তু ১ সপ্তাহ উনি যে রিপোর্টটি করেছেন, সেই রিপোর্টের ১ সপ্তাহ পার হয়ে গেছে। এবং উনি বিভিন্নভাবে বিতর্কিত দেখেই উনার এই রিপোর্টের কারণে উনি আরো বেশি বিতর্কিত হয়েছেন বাংলাদেশে। তো সেই বিষয়টি আমি আসছি আপনার কাছে পরবর্তীতে। আমি যদি চন্দন নন্দী আপনার কাছে জানতে চাই যে আপনার এর আগেও অনেক তথ্য আমরা রিপোর্ট দেখেছি যে মানে মিলিয়ে দেখেছি, এবং সেটা নিয়ে অবশ্যই কোনো ডাউট নেই। এই পর্যায়ে যদি এই ধরনের চাপ মানে যেটা আপনি লিখেছেন সেটা সত্যতা সত্য ধরে নিয়ে আমরা যদি আগাই কথায়, তাহলে পরবর্তীতে আসলে কি হতে পারে? কারণ আমরা দেখি যে সরকার এই চাপটাকে চাপ মনে করছে না, বা এই চাপটাও যদি চাপ মনে না করে ৩রা নভেম্বরের মধ্যে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী পদত্যাগ, পরবর্তীতে আসলে কি হতে পারে? এরকম কোনো আইডিয়া আপনার আছে কিনা? পরবর্তীতে না গিয়ে যদি আমরা একটু ১৬ তারিখেই যাই, তাহলেই বোঝা যাচ্ছে যে পরিকল্পনাটা কি মানে বা চিন্তাধারাটা কি হচ্ছে সরকারের। জি। আপনাদের প্রেসিডেন্টের আমি যতটুকু শুনেছিলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের আগে বিদেশ যাওয়ার সফরের ডেট ছিল ১২ তারিখ, সেটা পেছলো ১৬ তারিখ। তো ১৬ তারিখে উনি যাচ্ছেন মেডিকেল চেক আপের জন্য। All my sympathies are with him, and I'm sure that he will be fit and fine by the time he reaches ঢাকা। ওনার ফেরত আসার দিনও ৩০শে অক্টোবর বলা আছে আর কি। তো প্রক্রিয়াটা আমাদের ওখান থেকে দেখতে হবে যে প্রেসিডেন্ট সাহেব হঠাৎ চলে গেলেন, তার একদিন আগে প্রাইম মিনিস্টার হাসিনা ওনার সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে সঙ্গে চিফ জাস্টিসও দেখা করেছিলেন ওনার সঙ্গে। তো অল অফ দিস ইন্ডিকেট দ্যাট নট এভরিথিং ইজ ভেরি ইনোসেন্ট অ্যাবাউট দিস ভিজিটস। এগুলো আমরা বুঝি। শরীর খারাপ নিশ্চয়ই হতে পারে একজন মানুষের, কিন্তু শাহাবুদ্দিন সাহেব কিন্তু গত মাসেও সিঙ্গাপুরেই গিয়েছিলেন, আর সেখানে পুরো পরিবারকে নিয়েই গিয়েছিলেন, নানান ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। সো দ্যাট ইজ ওয়ান।
সেকেন্ড হচ্ছে যে মানে আগে কি হবে। দেখুন, এখন অবধি যা আমরা দেখতে পেয়েছি আমেরিকার যে স্ট্যান্ডটা আর কি, তারা খুবই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছিল মে মাসে, তারা যখন একটা স্টেট ডিপার্টমেন্ট একটা রিলিজ ইস্যু করে যে ভিসা রেস্ট্রিকশনস ইম্পোজ করা হবে among targeted against Bangladeshis, certain individuals. সেই জিনিসটা আরো ক্লারিফাই করে ওনারা 22শে সেপ্টেম্বর, যখন ওরা ক্লিয়ার করে দেয় কোন কোন ধরনের কোন কোন ক্যাটেগরির ইন্ডিভিজুয়ালসদের এগেনস্টে ভিসা রেস্ট্রিকশনস ইম্পোজ করা হবে। সেটা পরবর্তীকালে এক্সপ্যান্ড করে মিডিয়া অবধিও গিয়েছিল। So we know where it is headed. We know that the Americans are contemplating a very gradual sort of একটা অ্যাকশন এটা করার জন্য আর কি, ভেরি গ্রেডেড গ্রাজুয়াল অ্যাকশন হবে। তো এগুলো তো একসঙ্গে হয় না। তো আবেদ খান সাহেব যেটা লিখেছিলেন, হয়তো উনি ঠিকই লিখেছিলেন, and there was a move, যে এটা মানে একটা ভাবনা চিন্তা ছিল যে এটা আগে অক্টোবর 15তে আসার কথা ছিল, সেটা পিছিয়ে হয়তো নভেম্বর 3 হয়ে, for whatever reasons. I am not privy to that. I'm sure there must be some strategic reason behind pushing the date a little by about 15-20 days. So that doesn't affect the American stand in any way, that they want free, fair and participatory elections in Bangladesh. সেই এনভায়রনমেন্টটা কি আছে? দেখে তো মনে হয় না আছে। একটি আমেরিকান জয়েন্ট ডেলিগেশন এসেছিল ফ্রম 2 থিঙ্ক ট্যাঙ্কস, তারা একটা স্টেটমেন্টও রিলিজ করলো খুব মানে ওদের কার্যক্রম শেষ করার পর। আর সেখানে ওটা অনেকে ভাবলো যে দিস ইজ আ রান অফ দ্য মিল একটা স্টেটমেন্ট, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট স্টেটমেন্ট, যে ওনারা কিছু 5টা পয়েন্ট ওনারা আইডেন্টিফাই করে বলে দিলেন যে এই পয়েন্টে কি পলিটিক্যাল পার্টিসদের কোনো মিটিং গ্রাউন্ড হতে পারে কিনা। ফ্রম দি মানে এখন অব্দি যারা আমরা যা দেখছি, দ্য এভিডেন্স অন দ্য গ্রাউন্ড সাজেস্টস দ্যাট দেয়ার ক্যান নট বি এনি reconciliation between the Awami League or the BNP. So what does that indicate? It indicates that the climate for an election probably doesn't exist. A suitable climate, a conducive atmosphere for the elections, সেটা বোধহয় বাংলাদেশে এক্সিস্ট করে না। এখন যদি আরেকটু এগোই আমরা দেখব যে অনেক জায়গায় চর্চা হচ্ছে যে যদি এই শর্তগুলো না মানে আর কি, যে মানে স্টেপ ডাউন করা, তাহলে কি হতে পারে? তাহলে কি ক্যান উই এক্সপেক্ট ভেরি স্ট্রং স্যাংশনস? অ্যান্ড ফাইনালি ক্যান উই এক্সপেক্ট the deployment of a weapon which can ultimately force the government to go in for really free, fair, participatory and inclusive elections. Yeah. Do you think any opportunity free, fair and will be arranged a free, fair election, and they invited to also BNP and যেটাকে বলা হচ্ছে সমঝোতার একটা সংলাপ, সেরকম কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা? আমরা আজকেও পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য দেখেছি যে তারা ভীষণ ক্ষুব্ধ উনি যে পর্যবেক্ষক দল যে শর্তগুলো দিয়েছে এবং আফরিন আক্তার সেগুলোকে আবার বাইডেন সরকারের বলেছে এবং দ্রুত কার্যকর করার জন্য বলেছে। পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ এবং সরকারের পক্ষ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ দেখতে পাই যে তফসিল ঘোষণার জন্য তাড়াহুড়া করছেন। তো এগুলো আসলে আমাদের কি মিন করছে আসলে, সরকার কি চাচ্ছে, যুক্তরাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু সরকার আসলে কি চাচ্ছে আপনার কাছে যদি জানতে চাই, চন্দন নন্দী। তো সরকার তো চাইছে যে তারা একটা তাদের মতন করে ইলেকশন করবে, মানে তারা তো দে আর নট ইভেন ওয়েলকামিং অফ, অর দে আর নট ইভেন in favor of a caretaker government or an interim government or any other kind of interim arrangement.
তো obviously the government is on the back foot here. It is মানে তার প্রায় হয়তো পিঠ ঠেকে গেছে দেওয়ালে। তারা হয়তো যে কোনো ভাবে যে কোনো প্রকারে একটা ইলেকশন করতে চায় in order to sort of legitimize their continuance. তো সেই জিনিসটা করবার মতন বন্দোবস্ত বা সেই জিনিসটা বা এই ধরনের ইলেকশন করার মতন একটা যেই দিকে এগোচ্ছে, যেই স্টেপস গুলো নিচ্ছে, সেগুলো তো they are very obvious, they are very very clear, it's out in the open that this government wants to defy all sorts of or withstand or try to withstand all sorts of pressures to do an election. Kono moto ekta election kore they want to return to power. They have much to hide. Malgovernance, massive levels of corruption, human rights abuses, use of the administration to suppress people's voices. তো এই জিনিসগুলো সাপ্রেস করার কারণ আছে, সেই এইগুলো থেকে বাঁচার জন্য এই ইলেকশন। কিন্তু ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইলেকশন ইজ ইন দ্য ডিফেন্স অফ ডেমোক্রেসি। আমরা যেটা বুঝতে পারছি বা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু দল নিয়ে তারা, বিএনপি যদি শেষ পর্যন্ত নাও আসে, কিছু কিছু দল নিয়ে তারা নির্বাচন করবে এবং জনগণকে যে উপায়ে আনা যায় জনগণকে আনবে। এতে করে কি তারা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, মানে শর্তগুলো আমরা যতটুকু বুঝি বা জানি বা শুনেছি যে শর্তগুলোর মধ্যেই ওরা থাকবে এবং শর্তগুলো যে পূরণ করেছে সেটা ওরা দেখিয়ে দিবে, শুধু বিএনপিকে ছাড়া। এটা কি কোনোভাবে সম্ভব? মানে তারা ভোট কেন্দ্রে কিভাবে মানুষ আনতে হয় সেটাও তারা প্রসেস করছে, যেটুকু আমরা জানি। তো সেভাবে কি এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা, মানে আন্তর্জাতিক মহলে শেষ পর্যন্ত দেখাতে পারবে কিনা, যদি বিএনপিকে ছাড়া করে অন্যান্য দল নিয়ে এবং অন্যান্য শর্তগুলোও পূরণ করে? সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? চন্দন নন্দী, এটা কি তাহলে বিএনপি কে বাদ দিয়ে কি কোনো পার্টিসিপেটরি ইলেকশনস হয়? I mean, all said and done, the BNP is a major opposition party. সে যদি ইলেকশনে না আসে তাহলে কি সেটা অবাধ ইলেকশন হলো? তাতে কি বিএনপির ভোটাররা গিয়ে ভোট দিতে পারবে? মানে নট জাস্ট বিএনপির ভোটাররা, আই এম জাস্ট সেইং দ্য জেনারেল ভোটাররা, তারা কি বাইরে গিয়ে ভোট করতে পারবে? লোকেদের প্রেফারেন্সেস আর ভেরি ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সেস, তারা কি সেই প্রেফারেন্স গুলো এক্সারসাইজ করতে পারবে? সো অবভিয়াস, ইটস ভেরি অবভিয়াস যে সেটা তৃণমূল বিএনপি নিয়ে আসুক বা অন্যান্য দলগুলোকে নিয়ে আসুক, বাট সেটা কোনো মাপেই কোনোভাবেই বাই নো মেজার can it be considered to be a free, fair and inclusive election? জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার। আপনার কাছে যেটা এর আগে আপনার আলোচনায় ছিল যে আবেদ খানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আবেদ খানের আপনি নিজেও বাংলাদেশের প্রেক্ষাপটে আবেদ খানের রিপোর্টগুলো হয়তো বা ভিত্তি আছে। এর আগে উনি ভিসা নীতি সম্পর্কে যে রিপোর্টটি করেছেন সেটার ভিত্তি ছিল এবং উনি কি কি কারণে বিতর্কিত সেটাও নিশ্চয়ই আপনি জানেন। সেক্ষেত্রে এবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আসছে এমন উনি যে সময়টা বেঁধে দিয়েছেন, সেই সময়টা নিয়ে অনেকে সন্দেহের জায়গা তৈরি করে দিয়েছে অনেকের। তো সেই বিষয়ে এবং আপনার কাছে যেটা জানতে চাই, আমরা পররাষ্ট্রমন্ত্রী আজকেও ক্ষুব্ধ, উনি ইউ না, যুক্তরাষ্ট্রের যেই পর্যবেক্ষক দল যেই 5টি পরামর্শ দিয়েছে সেটির উপরে, এবং হয়তো আফরিন আক্তার উপরেও উনি ক্ষুব্ধ, সেটা প্রকাশ করেনি। ইউর সাথে আমরা দেখেছি যে প্রতিনিধি দল দেখা করেছে, সেখানেও একই ব্যাপারে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সংলাপ ছিল, কিন্তু ওনারা দেখা করেছে, ওনারা কিন্তু উইলিংলি সবার সাথে দেখা করছে, কিন্তু পরে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছেন। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনার বিশ্লেষণটা কি? আসলে ওনারা দেখাও করছেন, আবার ক্ষোভও প্রকাশ করছেন, আবার বিএনপির উপরেও দায় চাপাচ্ছেন, বিএনপি এসব আনছে। আপনার কাছে শুনতে চাই সব মিলিয়ে আবেদ খান এবং সরকারের অবস্থান নিয়ে, প্লিজ। ধন্যবাদ। দেখুন, আমি খুব খোলামেলা বলবো, কারণ আমি ডিসক্লোজারে বিশ্বাসী। আর আমাদের এখানে একটা কালচার দাঁড়িয়ে গেছে কি, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। কিছু হলেই আপনার ট্যাক্স ফাইল নিয়ে নড়াচড়া করা, যেমনটা যখন আমাদের
সাবেক মাননীয় অর্থমন্ত্রী শাহ কিবরিয়া মহোদয়ের পুত্র সুযোগ্য পুত্র রেজা কিবরিয়া মহোদয় যখন পার্টি ফর্ম করলেন, তখন দেখা গেল তার ট্যাক্স ফাইল নিয়ে নড়াচড়া করা শুরু হয়েছে। মানে অর্থাৎ আপনাকে কবজায় রাখার জন্য, কণ্ঠরোধ করার জন্য যে স্পেসটা ফ্রিলি প্রিভেইল করা দরকার, যে বিষয়টা নিয়ে মার্কিনিরা বারবার প্রশ্ন তুলছেন, সেই জায়গাটা যাতে সংকুচিত হয় সেই জন্য নানান রকমের জেস্চার বিহাইন্ড দ্য কার্টন আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো আদিষ্ট হয়ে এই কাজগুলো করে। আসলে সময় এসছে এই ঘেরটপ থেকে পুরো জাতিকে বের করে নিয়ে আসবার। কারণ হচ্ছে যে যাই লঙ্কায় সে হয় রাবণ, একটা কথা আছে। এখন সরকার নির্বিশেষে আপনার দেখি আমরা স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা প্রিভেইল করেন এবং ইনস্টিটিউশন গুলো একই ধাঁচে একই স্টাইলে চলে এবং বিভিন্নভাবে লোকজনকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সার্ভ করে। এবং এই কাজটি করতে গেলে ট্র্যাডিশনাল স্টাইলই মেনটেন করা হয় এবং এটা এই জোন অ্যানেক্ট্রনিস্টিক একটা প্রক্রিয়া। সবাইকে আপনি কিন্তু কণ্ঠ রোধ করতে পারবেন না, তাই না? আর যদি করেন দেখা যাবে যে ওই ম্যাগনেটসটির মতো কেউ হয়তো যেটাকে বলে অবিনশ্বরতা লাভ করছেন। মানে রাশিয়ান এই ভদ্রলোককে মেরে রাশিয়ান অ্যাডমিনিস্ট্রেশন যে কাজটা করে দিয়েছেন, ইমর্টালাইজ করে দিয়েছেন ব্যক্তিটাকে। তো সেই রকম ব্যক্তিবর্গ বাংলাদেশেও হয়তো তৈরি হবে। খেয়াল করে দেখুন আমাদের আদিলুর রহমান খানকে কয়জনে চিনত, এখন গ্লোবালি তাকে আমরা সবার চেনার ব্যবস্থা করে দিয়েছি এই নানান রকমের নিবর্তনমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এবং আমরা তো ইতিবাচক ভাবে বাংলাদেশ প্রজেক্টেড হোক গ্লোবালি, আমরা সেটা চাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন সংগ্রাম করেছেন, আত্মত্যাগও করেছেন একই কারণ। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি যে প্রজেকশনটা নিয়ে শুরু করেছেন যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্টার বাংলাদেশ গড়বেন, সেই স্মার্টার বাংলাদেশ ইন রিয়েল সেন্স অফ দ্য সেন্স স্মার্ট হতে হবে। আপনার ওই অ্যানেক্ট্রনিস্টিক কায়দায় আপনার একটা ট্র্যাডিশনাল ফাউন্ডেশনের উপর দাঁড় করিয়ে এই জিনিস কিন্তু আর সাফল্যের সঙ্গে করা মুশকিল, করা ডিফিকাল্ট। সে বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমরা এমন একটি বিশ্বে বসবাস করছি যে বিশ্বে কৌশলগত দিক থেকে যে যত বেশি এগিয়ে তার তত বেশি এজ আছে। যেমন আমাদের ধারে কাছের মধ্যে এই সিলিকন ভ্যালি বলে পরিচিত বেঙ্গালুরু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আছে, তারা অনেক আগানো। আবার পিপলস রিপাবলিক অফ চায়না, তারাও কিন্তু কৌশল আয়ত্ত করে ভিন্ন ডাইমেনশনে চলে গেছে। আপনার চাঁদে নভোযান পাঠাচ্ছে ভারত চায়না উভয়ই। আবার ওইদিকে আপনার যুক্তরাষ্ট্র তো সেই 69 সালে আপনার নেইল আর্মস্ট্রং তাদেরকে এই নভোযানে করে এমন এক ব্রেক থ্রু ব্যবস্থা করে দিলেন যে আমাদের এখানে অনেকে তখন সন্দেহ পোষণ করেছেন যে আসলেই আপনার চাঁদে মানুষ যেতে পারে কিনা। নানান রকম ট্রলও আমরা কিন্তু তখন তৈরি করেছি, যে নেইল আর্মস্ট্রং এর সঙ্গে চাঁদে গিয়ে নোয়াখালীবাসীর দেখা হয়েছে, এক বুদ্ধি দোকানদারের সঙ্গে কথোপকথন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে মাইন্ডসেট, এই সবকিছু কিন্তু আমাদের এখানটায় যেভাবে আছে সেই আবহটা যেন আমরা ভুলে না যাই। আবার আমাদের অ্যাসপাইরেশনটাও যাতে এমন ভাবে থাকে যেটা রিয়েলিস্টিক হয়। এখন রিয়েল সেন্সে কিন্তু আমরা সবাই স্মার্ট হতে চাই, স্মার্টলি অ্যাক্ট করতে চাই, এবং সেটার জন্য একেবারে প্রি কন্ডিশন যেটা, সেটা হচ্ছে ডিসক্লোজার। আপনার $200 কেউ যদি খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা ফেডারেল ইলেকশন কমিশনকে ডিসক্লোজ করতে হয়। কোন লেভেলে চিন্তা করে দেখেন। আজকে না, অনেক আগে থেকেই তারা এই প্র্যাকটিসটা করে। আমাদের এই জায়গাগুলোতে স্বচ্ছতা নিয়ে আসতে হবে, এবং স্বচ্ছতা নেই এইটার ভয় দেখানো যাবে না। এই ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা ঠিক নয়, ইমমরাল। এবং যারা মাস শেষে বেতন পাচ্ছেন এই কাজগুলো করার জন্য, তাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করানোটাও ইমমরাল বলে আমি মনে করি। এন্ড অফ দ্য ডে ট্যাক্স পেয়ারের টাকা থেকে কিন্তু তাদের পে চেক প্রদান করা হয় মাসের শেষে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। আমরা রাষ্ট্রপতির বিষয়টি আমরা যদি দেখি যে সকালে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি দেখা করেছেন এবং কি কথা হয়েছে সেটাই আমরা জানতে পারিনি। কিন্তু এখানে একটি পরিকল্পনা হয়েছে এবং পরিকল্পনা মাফিকে রাষ্ট্রপতিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এমনটা আমরা মানে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা শুনি বা শুনেছি, দেখেছি। কিন্তু আমরা আসলে স্পেসিফিকলি আমরা জানি না যে উনাদের মধ্যে কি পরামর্শ হয়েছে এবং কি উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছেন। চন্দন নন্দী আপনার কোনো আইডিয়া আছে কিনা এই বিষয়ে? এবং ভারতের ভূমিকা এই নির্বাচনে কি হতে পারে সেটা নিয়েও এক ধরনের কথা হচ্ছে এবং একটি প্রতিনিধি দল অলরেডি সেখানে আছেন, বাংলাদেশে প্রতিনিধি দল। আমি যদি ভুল না করে থাকি এখনো আছেন। তো আপনার কোনো আইডিয়া আছে কিনা এই দুটো বিষয় সম্পর্কে? আপনার কাছে শুনতে চাই। আমার মনে হয় যে প্রেসিডেন্টের যাওয়াটা মানে সিগনিফিকেন্ট, ইয়েস। এখন প্রেসিডেন্ট 16 তারিখে সিঙ্গাপুরে পৌঁছলেন, 17 তারিখ থাকলেন, আর আজকে 18 তারিখ। আজকে বাংলাদেশের নিউজ রিপোর্টসে বেরিয়েছে, বা গতকাল বোধহয়, যে ওনার নাকি ওপেন হার্ট সার্জারি হবে। এখন ওপেন হার্ট সার্জারি হওয়ার একটা প্রসেস আছে, অনেক হয়তো টেস্টস করতে হয় নানান ধরনের। সেটা ল্যান্ড করা সঙ্গে সঙ্গেই যদি হয়, তাহলে সেটা কি একটু মানে একটু একটা ফ্যান্টাস্টিক্যাল ব্যাপার মনে হয় না? যে উনি সিঙ্গাপুর পৌঁছলেন আর ইমিডিয়েটলি তার ইয়ে হয়ে গেল। কোন হাসপাতালে ওনাকে ভর্তি করা হবে তার নামও বেরোলো, কোন কার্ডিওলজিস্ট এটাকে দেখবেন সেটাও বেরোলো। অল দিস মে বি ট্রু, বাট এই যাওয়ার সময়টা, দ্য টাইমিং অফ দ্য প্রেসিডেন্টস ভিজিট টু সিঙ্গাপুর নানান প্রশ্ন তোলে আর কি। Coming to your second point about India, I think মানে এর মধ্যে তো কোনো দৌড়াই নেই যে ইন্ডিয়া has a large interest in Bangladesh. আর থাকবে নাই বা কেন? বাংলাদেশ is a bordering country. We have friendly relations with Bangladesh, and over the years, the Hasina government claims this, as well as the Indian government. সেখানে সেটা কোনো disputed factor না। But the one question that I haven't found any satisfactory answer to is that যেই জিনিসটা আর কি, যেই পাওয়ারটা এখন সবচেয়ে বেশি, মানে apart from the United States, there is of course the China factor, the penetration that China has made in Bangladesh and may continue to make on a greater measure if শেখ হাসিনা উইন্স। আর এই জিনিসটা বাংলাদেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার মোমেন জোহানেসবার্গের ব্রিক্সের মিটিং এর পরে বলেছেন যে কি ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না আগ্রহী বাংলাদেশকে হেল্প করার জন্য। না, এই জিনিসটা দেখে মনে হয় যে চায়নার যে ইনফ্লুয়েন্সটা বাংলাদেশে আরো বাড়বে। How does India reconcile with this? Does it sit well with the government's proclaimed stand যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুবই ভালো এবং এটা থাকাও উচিত, ইন্ডিকেট করেছেন। খুব রিসেন্টলি একটা বাংলাদেশ থেকে জার্নালিস্টদের দল দিল্লি এসেছে, এখনো আছেন ওনারা। তো প্রথম দিনের বৈঠকের পর, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অফিসিয়ালসদের সঙ্গে, তারপরে একটা রিপোর্ট বেরোলো। সেই রিপোর্টটাতে আমি যা পড়ে বুঝলাম আর কি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর অ্যাটলিস্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফ থেকে ওরা বলেছে যে ইলেকশন কনস্টিটিউশনের should be according to the provisions of the constitution. Now what does that mean? Does it mean that we continue to support Sheikh Hasina and we continue to play a part in the continuation of this government and the likely continuation of another government? So yes, so that's where that's how I would sort of see things as far as India is concerned. জি।
আমি যদি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আমাদের আইনমন্ত্রী গতকালকে যেটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার না, নির্বাচনকালীন সরকারের কথা। তো সেক্ষেত্রে আপনার আপনি কি মনে করেন যে নির্বাচনকালীন সরকার নিয়ে তারা কি ধরনের এবং তফসিল ঘোষণার আগে পর্যন্ত যেটা চন্দন নন্দী রিপোর্ট করেছেন সেটা নিয়ে তফসিল ঘোষণার আগে আমরা আর কি দেখতে পারি? আজকে হচ্ছে 18ই অক্টোবর। আমরা দেখেছি অলরেডি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অবস্থা আমরা দেখেছি এবং এরকম আপনি আগেও বলেছেন যে এরকম আরো অনেক কিছু ঘটনা ঘটবে অক্টোবর থেকে একদম তফসিল ঘোষণার আগ পর্যন্ত। এবং আরেকটি রিপোর্ট আমরা পেয়েছি দাদা চন্দন নন্দী দাদার মাধ্যমে। এরপরে আমাদের আর কিছু নিশ্চয়ই আপনার কাছে আইডিয়া আছে যে নির্বাচনকালীন সরকার নিয়ে কি পরিকল্পনা এবং কোন দিকে মন নিচ্ছে আসলে সরকারের মানে চিন্তা ভাবনা আপনার কাছে যদি একটু শুনতে চাই প্লিজ। দেখুন, মজার একটা টুইস্ট এন্ড টার্নের মতো খেয়াল করে দেখেছেন আদালত অঙ্গনে একজন রিট করে বসেছেন যাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত হেলম অফ অ্যাফেয়ার্সে থাকে। এইরকম একটি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি রিট করেছেন। আদালতের ডিরেকশন কি হয় আমরা জানি না, কিন্তু এটা পাবলিক ডোমেইনে চলে এসছে, অর্থাৎ নানা মুখ আপনার তৎপরতা কিন্তু চলছে, থেমে নেই। এটা কেউ চিন্তা করেছে কখনো যে এইরকমের একটি রিট হবে? আমি যে কথাটি বলেছিলাম যে 31 অক্টোবর পর্যন্ত নানান রকমের ঘটনা ঘটতে থাকবে এবং এক একটা নতুন নতুন চমক আসবে, এই চমকটি তার অংশ বলে আমি মনে করি। এবং আপনার ইনফর্মালি লোকমুখে যে কথাটি ভেসে বেড়াচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকার হবে এবং সংখ্যাও বলে দেওয়া হচ্ছে যে 14 জনের একটা ক্যাবিনেট হবে। এবং আগে যারা বিভিন্ন সময়ে অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারে ম্যানিং করেছেন এরা সম্ভবত কেউ এখানে থাকবেন না, নতুন মুখ। এখন স্টক তো সীমিত, লোক পাবেন কোথায়? প্রয়োজনে এনআরবি ধরনের লোকজন এসে হাজির হবে যাদেরকে আমরা ওইভাবে চিনি না। এটা একটা পাকিস্তানি ট্র্যাডিশন, কিন্তু আপনার আউট অফ দ্য ব্লু আপনার চৌধুরী মোহাম্মদ আলী এসে হাজির হয়েছিলেন ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স। আবার মির্জা জাফর আলী খানের বংশধর মেজর জেনারেল ইস্কান্দার মির্জা তিনি এসে হাজির হয়েছিলেন। এবং মজাটা হচ্ছে ইস্টার্ন উইং এর প্রতিনিধিত্ব তিনি করেছিলেন, উর্দুভাষী এই ভাব। এবং সবাইকে অবাক করে ইরানের যিনি অ্যাম্বাসাডার ছিলেন তার স্ত্রীকে বিয়ে করেছিলেন তিনি। মানে অবশ্যই তালাকের ব্যবস্থা করে। মানে এই যে টুইস্ট এন্ড টার্ন গুলো পাকিস্তানের ইতিহাসে আমরা নানান ভাবে দেখেছি। এখন সেই ধরনের ঘটনাবলী যদি নানান রকম ভাবে আমাদের সামনে ফোরফ্রন্টে এসে হাজির হয় তাহলেও অনেকেই হয়তো অবাক হবেন না যারা পূর্ব ইতিহাস জানে। অনেক ধন্যবাদ। আমি চন্দন নন্দী আপনার কাছে শেষ যেটা জানতে চাই যে এখন বিএনপির অবস্থান সম্পর্কে আপনার মানে আপনার কোনো আইডিয়া আছে কিনা বা আপনার নলেজ আছে কিনা বিএনপি কোন অবস্থানে আছে এবং আমাদের বাংলাদেশের ভালোর জন্য আমাদের বাংলাদেশের পলিটিক্সের ভালোর জন্য জনগণের ভালোর জন্য দুটো দলের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? আমি কিছু ভিডিওস দেখেছি আজ সকালের যে গ্যাদারিং হয়েছে পল্টন এরিয়াতে। ইট ইজ লার্জ, ইট ইজ ভেরি লার্জ। মানে এটা হয়তো ওই জুলাই 25 না 26-এ যে গ্যাদারিং হয়েছিল তার থেকে কম নিশ্চয়ই, বাট ইট ইজ ডিসাইডেডলি কোয়াইট লার্জ। তো বাট এই যে মোমেন্টাম যেটা বিএনপি চেষ্টা করছে গেইন করার, সেটাকে মেনটেন করার, সেটা পুজোর পরে কিরকম জায়গায় যাবে আমি বলতে পারছি না এখনই। But it promises to be a large movement, quite a widespread movement হতে পারে। However, I think যে কোনো পক্ষই চায় না, আশা করি যে এই যে একটা
volatile political situation তৈরি হচ্ছে সেটা ভায়োলেন্ট একটা কনফ্রন্টেশনে না যায় আর কি। তাতে লোকজনের প্রাণ এবং অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতি হয়, and that is not desirable at all. I think both sides, both the Awami League and the BNP, should step back from doing anything that is going to cause a law and order problem in Dhaka and certainly in other parts of Bangladesh. However, the BNP, jodi amra boli BNP political movement, yes, the BNP has its tail up. It senses that it's going for the jugular, and therefore, and if it can sort of sustain this movement, তার একটা পজিটিভ ফল আউট হতে পারে। এতে বোঝা যায় পিপলস মানে অ্যাঙ্গার, certainly তাদের supporters-দের anger, but I'm sure that this is an anger that cuts across the political divide. Whether it will be good for democracy or not, time will say. অনেক ক্ষেত্রে শোনা যায় যে বিএনপির সাথেও ইন্ডিয়ার এক ধরনের আলোচনা চলছে। বিএনপি করছে বা বিএনপির সাথে ওনারা করছেন। কিভাবে সমঝোতার মাধ্যমে এই সরকার বা বিএনপি মানে বাংলাদেশের জন্য যেটা ভালো আরকি সেটা করার জন্য একটা নেগোসিয়েশন চলছে। এরকম অনেক সেটা হতে পারে সিঙ্গাপুরে, হতে পারে ইন্ডিয়া। এরকম অনেক নানা কথা আসছে। এগুলো কি টোটালি ভিত্তিহীন কিনা? নাকি এর পেছনে কোনো কিছু না, আছে? বেসলেস একেবারেই বলবো না। কথাবার্তা হয়েছে, হয়তো এখনো চলছে। বাট গতবারের মতন 2018-তে যখন বিএনপিকে নিয়ে আসা হলো ইলেকশনে, সেটা তো we all know that it was to give the mark of legitimacy to an election that turned out to be a fraud on the nation. Now তার আগের দিন ব্যালটিং হয়ে গিয়েছিল। তো সেখানে বিএনপির গ্রিভেন্স থাকা উচিতই ইনফ্যাক্ট, and maybe it is part of their political strategy কি এবারে আমরা ইলেকশনে যাব না, গিয়ে দুটো তিনটে জিনিস প্রুভ করব বা এস্টাবলিশ করবার চেষ্টা করব যে how bankrupt the ruling establishment is, that it is not willing to take steps in order to create the conditions for free, fair and participatory elections. The BNP on its part also, as you bollam ekটু আগে যে BNP's tail is up. It realizes it has scented blood. It hasn't tasted blood yet, but they are ready to go for the kill. তো সেদিক দিয়ে ভালো, I would say that yes, it's a great political drive, but depends on how far they will be able to take this without causing large scale violence. হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনি সময় দিয়েছেন। আমরা আসলে কৃতজ্ঞ যে আপনি অনেক ব্যস্ততার মধ্যে এবং আপনি একজন কি বলবো মানে খুবই ব্যস্ত একজন সাংবাদিক এবং খুবই নামকরা, এবং আপনার রিপোর্ট সবসময় আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একটা দিক নির্দেশনা। তো আপনাকে আমরা পেয়ে বা আমাদের দর্শকদের জন্য আপনি সময় দিয়েছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ দাদা চন্দ্রনন্দী দাদা। এবং Thank আমি you. ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার শেষ বক্তব্য আমাদের আজকে দর্শকদের জন্য, এবং দাদা যা বলেছেন আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে জনগণের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে আরেকটু। দেখুন, আমাদের চন্দন নন্দী মহোদয় খুব খোলামেলা ভাষায় তার পেশাদারিত্ব মাথায় রেখে নিয়ে তিনি কথা বলেছেন, এবং এই যে ডিসক্লোজার যেটার সপক্ষে আমরা সারা জীবন কাজ করছি, এবং এটি হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, সেটা যেন আমরা ভুলে না যাই। এবং যত বেশি লোকে জানবে তত বেশি ঋদ্ধ হবে সমাজ। হীরক রাজার দেশে ঠিক উল্টোটা করার চেষ্টা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই বিষয়ে আমি কোট করবো না, তবে যেটি আমি এর আগে আপনার সাথে বলেছিলাম ফয়জুন্নেসা আহাদের কথা, যাকে ইয়াল্টা অ্যান্ড আফটারমেথ
বলে 4 ইনস্টলমেন্টের প্রবন্ধ রচনা করবার এবং প্রকাশ করবার অপরাধে খুন করা হয়েছিল তার বাড়িতে গুলশানে, যেই হত্যার এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। আজকে যেটি বলবো, তার সুযোগ্য স্বামী মিস্টার আহাদ, তাকে হত্যা করেছিলেন মিলিটারি পাঠিয়ে ইয়াহিয়া খান, এবং তিনি গো বিটুইন হিসেবে কাজ করতেন বিটুইন ইয়াহিয়া খান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকটা ভগ্ন দূতের মতো। বঙ্গবন্ধু যে বার্তা পাঠিয়েছিলেন সেটি ছিল ঐতিহাসিক বার্তা, যে আমাদের স্বাধীনতার যে স্বাদ সেটি আস্বাদন না করে তিনি বাড়ি ফিরবেন। সেই বার্তাটি ইয়াহিয়া খানের কাছে পৌঁছে দেওয়ার কারণে মিলিটারি পাঠিয়ে আহাদ মহোদয়কে হত্যা করা হয়েছিল। এই হত্যারও বিচার পর্যন্ত হয়নি। এই যে দুই স্বামী স্ত্রী যোগ্য দম্পতি এই জাতির প্রয়োজনে নিজেদের আত্মহতি দিয়েছিলেন, ম্যাগনিটস্কির মতো তাদেরও প্রাতঃস্মরণীয় করে রাখার উদ্যোগ গ্রহণ করা দরকার। এই বার্তাটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দাদা, আপনার কাছে ছোট একটি প্রশ্ন এসেছে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে বিএনপির সাথে যে ভারত প্রতিনিধির সাক্ষাৎ মানে দলের মানে বসেছে, সেখানে বলা হয়েছে যে একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে যে সেখানে তারেক রহমানকে মাইনাস করার কথা বলেছে, জামাত ইসলামকে মাইনাস করার কথা বলা হয়েছে। এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা? Not much. I'm not privy to this bit of information. I must admit, I'm not privy to this bit of information. Sorry about that. No, it's okay. অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্পেশালি চন্দন নন্দিতা, আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং প্রিয় দর্শক, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।